তেসরা জুন 1947-এ পার্টিশন অ্যানাউন্স হয়ে গেল, আর তার রূপ পেল 15 আগস্ট 1947। দেশ ভাগ হয়ে গেল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলমান অধ্যুষিত এলাকা চলে গেল পাকিস্তানে, হিন্দু অধ্যুষিত জমি চলে এলো ইন্ডিয়াতে। কিন্তু সবচেয়ে একটা ভুল হয়ে গেল, আমি বলবো দুদেশের রাষ্ট্রনেতারই ভুল হলো। দেশ ভাগ হলো, মাটি ভাগ হলো, জনগণ ভাগ হলো না। হিন্দু অধ্যুষিত ওই বাংলাদেশে দেশ ভাগের সময় যদি জনগণও ভাগ হতো, যে হিন্দুরা চলে আসবে হিন্দুস্তান আর মুসলমানরা চলে যাবে পাকিস্তানে, তাইলে রিফিউজির সমস্যা তৈরি হতো না। রিফিউজি আর ইভাকুইস তুমি যাই বলো না কেন, ইট হ্যাজ মেনি রেমিফিকেশন এই অর্থে ওই 1947-এর আগে বা পরবর্তী সময় থেকেই পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে মানুষের ঢল ইন্ডিয়াতে আসতে শুরু করলো। মাইনরিটিরা এখানে এসে আশ্রয় নিল কেন? ওদেশে তখন চলছিল হত্যা, ধর্ষণ, হিন্দুর মন্দিরকে ডেসিক্রেট করে সেখানে মসজিদ তৈরি করা এবং মানুষকে বিতাড়িত করা। এই সব লোকজন সাধারণত ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে কিন্তু একসময় গান্ধীজি বলেছিলেন এরা আসা মাত্র এদের সিটিজেনশিপ দেওয়া হবে, এদের আশ্রয় দেওয়া হবে, এদের সব রকম অর্থনৈতিক আপলিফমেন্টের জন্য চেষ্টা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জিও বলেছিলেন এদের আশ্রয় দেওয়া, এদের অর্থনৈতিক সুরাহা করা, এদের চাকরি বাকরি দেওয়া, বাসস্থানের ব্যবস্থা করা। কিন্তু যখন এইসব লোকেরা মেনলি আসার পরে দণ্ডকারণ্যে আশ্রয় নিয়েছিল, মরিচাবিতে আশ্রয় নিয়েছিল, আর আন্দামান নিকোবর আইল্যান্ডে আশ্রয় নিয়েছিল। দণ্ডকারণ্য তো একটা জঙ্গল এলাকা, সেখান থেকে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা মাথা উঁচু করে আর দাঁড়াতে পারেনি। মরিচাপির অবস্থা তুমি জানো, সেখানে বামফ্রন্ট সরকার গুলি পর্যন্ত চালনা করেছে। এদের কোনো অধিকার বা রাইট, এদের অর্থনৈতিক উন্নতির জন্য কোনো চেষ্টা করেই হয়নি। আমি আন্দামান নিকোবর আইল্যান্ডে গিয়েছিলাম, ওখানকার গভর্নমেন্ট কিন্তু প্রত্যেককে 30 বিঘা করে জমি দিয়েছিল। তার ফলে তারা অর্থনৈতিকভাবে অনেকটা স্বয়ম্বর হয়ে উঠেছিল। আজকে সেই 30 বিঘা জমির দাম 30 কোটি টাকা। তারা সবাই সুখেই আছে, আনন্দেই আছে এবং তাদের অর্থনৈতিক সুরাহা হয়েছিল। কিন্তু সর্বোচ্চ দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর। পশ্চিমবঙ্গে যখন ওরা সেই ঢল 47, 50, 48, 1949, 50-তে আরেকটা মারাত্মক ভুল হয়ে গেল। সেটা কি, যখন এইভাবে পাকিস্তান মেতে উঠল হিন্দু শূন্য পাকিস্তান করার, তারা হিন্দু সম্পত্তি, হিন্দুর মেয়েদের ধর্মান্তর করে বিয়ে করা, ধর্ষণ, তারপরে হত্যা, তারপরে ওদের সম্পত্তি লুট এবং তাদের বিতাড়িত করা, এই নিয়ে যখন সারা পাকিস্তান একটা মাইনরিটিদের উপর অকথ্য অত্যাচার নেমে এলো, তখন ভারতের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তখন এই নিয়ে সোচ্চার হলেন, বলছে এটা চলতে দেওয়া যেতে পারে না। একটা জেনোসাইড চলছে, একটা হত্যালীলা চলছে, ধ্বংস চলছে, ধর্ষণ চলছে। তখন উনি নেহরুকে যখন এই কথা বলল, নেহরু কর্ণপাত করলেন না। নেহরু ভাবলেন উনি তখন বিশ্ব নেতা হওয়ার জন্য বিভোর হয়েছিলেন। সঙ্গে সঙ্গে জনমত, শ্যামাপ্রসাদ মুখার্জি জনমত গ্রহণ করলেন। কংগ্রেসের বহু নেতাই শ্যামাপ্রসাদের সায় দিলেন, গান্ধীজিও সায় না দিয়ে পারলেন না। পরে নেহরু এর প্রতিকারের ব্যবস্থা করলেন। কিন্তু প্রতিকারে কী হলো, লিয়াকত আলীর সাথে একটা ফাঁদে পা দিলেন মাত্র। 1950-তে লিয়াকত আলীর সাথে একটা চুক্তি হলো নেহরুর। সেটা হচ্ছে, তোমার দেশের যে হিন্দুরা আছে তাদের দায়িত্ব নেবে ভারত সরকার, আর আমার দেশের যে মুসলমানরা আছে তার দায়িত্ব নেবে পাকিস্তান সরকার। কিন্তু পাকিস্তানি হিন্দুদের প্রতি যে অত্যাচার,
নেমে এসেছে, কিন্তু ভারত সেই তুলনায় ভারতের মুসলমানদের উপর কোনো অত্যাচারই ছিল না। সুতরাং লিয়াকত আলী বুঝেই গেছে যে ও দেশ থেকে কোনো মুসলমান শরণার্থী পাকিস্তানে আসবে না। কিন্তু হিন্দুর দায়িত্ব, এটা তখন ঘোর বিরোধিতা করলো শ্যামাপ্রসাদ মুখার্জি। বিরোধিতা করে বলে এটা হয় না, এটা বুমারেং হয়ে গেল। সুতরাং উনি তখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। পদত্যাগ করে উনি যখন হাওড়া স্টেশনে এলেন, ওনার সাথে ছিলেন কেসি নিয়োগীও পদত্যাগ করলেন, করে ওরা বড় সম্বর্ধনা পেলেন। সেই থেকে এই মানুষের এই যে উদ্বাস্তু বলো বা শরণার্থী বলো, এদের জন্য কোনো প্রতিকার গভর্নমেন্ট এদের ভোট ব্যাংক হিসাবে ইউজ করেছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছে। তাদের জীবনীগুলো এখানে বিভিন্ন কলোনিতে, আজকে কলকাতা শহরে 3500টা কলোনি আছে, সারা পশ্চিমবঙ্গে 3500 কলোনি আছে। এদের অস্বাস্থ্যকর পরিবেশে, অশিক্ষা, অস্বাস্থ্যর মধ্যে জীবনযাপন করেছে। এরা তবুও এদের আপলিফমেন্টের জন্য কোনো সরকার কর্ণবোধ করেনি। প্রথমে কংগ্রেস সরকার এদের ভোট ব্যাংককে প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে। তারপরে বামফ্রন্ট সরকার আসার পরও তো একই নৈবচ, তারাও প্রতিকার করেননি, শুধু প্রতিশ্রুতি দিয়েছে। তারপরে তৃণমূল সরকার সেও এদের প্রতি উদাসীন, শুধু ভোট ব্যাংকের জন্য মতুয়া সম্প্রদায় বলো বা এই যেসব কলোনিগুলোকে আজকে তারা স্বীকৃত কথা বলছে 70 বছর পরে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা করেছিলেন এদের ভারতের মাটিতে পা দেওয়ার পরে সিটিজেনশিপ দেওয়া হবে, এদের উপযোগী বাসস্থান দিতে হবে, এদের কর্মসংস্থান করতে হবে। কিন্তু যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে সরকার হলো, তারা এদিকে ধ্যান দিলেন। ধ্যান দেওয়ার পরে প্রথম টার্মে খুব একটা কিছু এ নিয়ে চেষ্টা করেনি, সেটা প্রস্তাব আকারেই ছিল। দ্বিতীয়বার যখন সরকারে এলেন 2019 সালে, তখন প্রথম পদক্ষেপ হলো এদের জন্য কিছু করতে হয়। এইটাই তখন বিল পেশ করা হলো আগস্টে 2019 সালে। এটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন আসে তখনই, কারা ইন্ডিয়ান সিটিজেন হবে। এটা আজকের দিনটা তুমি এসছো, খুব ভালো দিন। আজকের দিনটা তুমি এসছো, খুব ভালো দিন। আজকে কিন্তু সংবিধান দিবস, 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান তৈরি এবং অনুমোদন পেয়েছিল। সেখানে বলা হয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, liberty, equality, fraternity. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, give ourselves this Constitution. আজকের দিনটা কিন্তু জাতীয় আইন দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু এই যে সিটিজেন কথাটা উল্লেখ, সিকিউর টু অল ইজ সিটিজেন, কিন্তু যখন স্বাধীন হলো, সংবিধান গৃহীত হলো, ইন্ডিয়া রিপাবলিক হলো, কারা ইন্ডিয়ান সিটিজেন হবে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কথা বলা হলো না। কিন্তু একটা প্রভিশন রাখা হলো, পার্লামেন্ট উইল অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যানেক্ট সিটিজেনশিপ অ্যাক্ট। সেই পর্যন্ত হলো এবং তার 5 বছর পরে 26শে জানুয়ারি 1950 সালে যখন ইন্ডিয়া একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্র দেশ হিসেবে রূপ নিল, তখন কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট তখনও অ্যানেক্ট হয়নি। বলা হয়েছিল পার্লামেন্ট ক্যান অ্যানেক্ট সিটিজেনশিপ অ্যাক্ট। তার 5 বছর পরে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট করা হলো। কারণ কারা ভারতের নাগরিক হবে এটা তো ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক করবে, এটা কিন্তু কোনো স্টেট লেজিসলেচারের ব্যাপার নয়। এটাকে পুরোপুরি আইনে পরিণত করবে কেন্দ্রীয় সরকার। তাই সিটিজেনশিপ অ্যাক্ট 27 of 1955 অ্যানেক্ট হলো।
সেখানে যে প্রভিশনগুলো রাখা হলো সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6 অ্যান্ড 7। 3তে বলা হলো বাই বার্থ, যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করবে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের পরে তারা এদেশের নাগরিক হবে। যারা ডোমিসাইল থাকবে, তাদের বাবা মারা ইন্ডিয়ান 1935-এর ইন্ডিয়া অ্যাক্টে এদেশের নাগরিক থাকবে, তারাও বাই ডিসেন্ট হবে। বাই by naturalization, by incorporation of the foreign land, নতুন কোনো দেশ যদি ভারতে অন্তর্ভুক্ত হয় সে দেশের নাগরিকেরাও এইভাবে 3, 4, 5, 6, 7টা সিটিজেনশিপ ধারা তৈরি হলো। আর সিটিজেনশিপ অ্যাক্টটা সাধারণত ডিল করেছে সেকশন 5 থেকে সেকশন 11, সেকশন 5 থেকে 8 কারা সিটিজেনশিপ হবে এবং তার কারা সিটিজেনশিপ হারাবে তারও 3টে পদ্ধতি আছে। একটা আছে রিনাউন্সিয়েশন, ডিপ্রাইভেশন, আর একটা সারেন্ডার। 3টে পদ্ধতি আর সেকশন আর্টিকেল 8-এ বলা আছে, কিন্তু তাও বলা আছে আর্টিকেল 9-এ বলা আছে ইন্ডিয়া কিন্তু ডুয়াল সিটিজেনশিপ না, রেসিডেন্ট অফ এ স্টেট, রেসিডেন্ট অফ এ নেশন একই সিটিজেন হবে। সেটা হচ্ছে রেসিডেন্ট অফ দ্য নেশন। কোন প্রভিন্সে আছো সেটা কোনো ব্যাপার হবে না। এখানে কিন্তু ধর্মের কোনো বক্তব্যই নেই, জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভারতের নাগরিক হতে পারে। তা এই পদ্ধতি হচ্ছে তাদের অন অ্যাপ্লিকেশন বাই রেজিস্ট্রেশন বাই ন্যাশনালাইজেশন। কিন্তু দেখা গেল আর্টিকেল 11-এ বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান অ্যানেক্ট ল রিগার্ডিং সিটিজেনশিপ। সেই পরিপ্রেক্ষিতে আর্টিকেল 11 ধারা মতেই সিএএ বিল পেশ করা হলো পার্লামেন্টে। কেন? এর মধ্যে 2 কোটি থেকে 3 কোটি লোক পাকিস্তান, আফগানিস্তান এবং পূর্ব বাংলাদেশ থেকে এদেশে চলে এসে এদের কিছু করার দরকার আছে। সে শ্যামাপ্রসাদের এটা স্বপ্ন ছিল। কারণ আজকে মোদী সরকার যে কোনো স্কিম যেটা নিয়েছে সবই শ্যামাপ্রসাদের চিন্তা ফসল। সুতরাং আমি মোদী সরকারকে ধন্যবাদ না দিয়ে পারিনি। বিগত 70 দশক ভারত স্বাধীনতা অর্জন করেছে। এইসব রিফিউজি সমস্যার কথা আমি পূর্বেই তোমাকে বলেছি, ভারত যখন দেশ মাটি ভাগ হলো, জনগণ যদি ভাগাভাগি করে নেওয়া হতো তাহলে রিফিউজি সমস্যা তৈরি হতো না। এই রিফিউজি সমস্যার জন্যই এটা হচ্ছে একটা রাজনৈতিক ভুল চিন্তাধারা। এই চিন্তাধারাকে আরও সংশোধন করার জন্য, তার একটা সুরাহা করার জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় পেশ করা হলো। সেখানে বিভিন্ন দলেরই লোকেরা আছে, তারা তাদের মতামত পেশন করেছে এবং এটা রাজ্যসভায়ও পাশ করলো, যেখানে সরকার তার মেজরিটিতে নেই। সেখানেও বিরোধীদের ভোট পেয়ে এটা যখন পাশ হলো, রাষ্ট্রপতি সেই 5ই নভেম্বর 2019 সালে এটা যখন রাষ্ট্রপতি সই করলো, এটা অ্যাক্ট হলো। সুতরাং এটা আমি বুঝে উঠতে পারছি না এটা নিয়ে বিরোধীরা কেন এত হইচই করছে। এটা নিয়ে বিরোধীদের বিরোধ হওয়ার জায়গা কোথায় আছে? আমার কথা হচ্ছে কিছু লোক যদি বেনিফিট পায়, কারো যদি ক্ষতি না হয়, তাহলে তো সোশ্যাল ওয়েলফেয়ার হবে। সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য মোদী সরকার যে চেষ্টা করেছে, এদের যে মান সম্মান সম্পত্তি, এদের যে দেশের জন্য যে জীবনের জন্য দেশটা ছেড়ে চলে এসছে, তাদের একটা অর্থনৈতিক সুরাহা করার জন্য, আপলিফমেন্টের জন্য চেষ্টা করা হয়েছে। তাদের সিটিজেনশিপের কথা এতদিন যেই সরকাররা মুখে বলেছে, তারা মায়া কান্না ছাড়া আর কিছুই নয়। মোদি যখন এটা করতে যাচ্ছে তখনই বিরোধীরা রে 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 করে উঠল। আমার মনে হচ্ছে না, আমি আমার মুসলমান বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আজকে যদি এইসব পারসিকিউটেড মাইনরিটিসরা এইসব দেশ থেকে এখানে এসেছে, তারা যদি তাদের স্বীকৃতি বা তাদের সিটিজেনশিপ পায়, তোমাদের কি অসুবিধা আছে? সে বলছে না, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে
কাজ করে সেই দিন সারা পশ্চিমবঙ্গ জ্বলে উঠেছিল। তার পেছনে ছিল একটা রাজনৈতিক দলের মদত। এই মদতের পেছনে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টিকে বা ভারতবর্ষের লোকদের, আপামর জনসাধারণকে আরেকটু সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল। তাদের বোঝানো উচিত ছিল এরা যদি সিটিজেনশিপ পায় তাহলে ভারতীয় নাগরিকের কারো সিটিজেনশিপ যাবে না। এটি একটু ভুল হয়ে গেছে। বিরোধীরা এই সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এদিকে পার্ক সার্কাস ময়দানে ধর্ণা বসলো, ওদিকে দিল্লির শাহিনবাগে উলুবেড়িয়া বসলো এবং উলুবেড়িয়াতে বসলো। বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ, মালদা আগুন জ্বালানো হলো সম্পত্তিতে, ট্রেন বাস সব পোড়ানো হলো এবং 300 কোটির মতো টাকার মতো জাতীয় সম্পদ নষ্ট হলো। এর পেছনে আমি বুঝতে পারছি না যারা করছে এটা একটা বিদেশি শক্তির হাত আছে এবং বিদেশের মদতে এরা করছে। বা দেশের জন্য চিন্তা করতো তাহলে এটাকে মেনে নিত। এটা মেনে নেওয়ার সাথে অন্য কোনো উপায় নেই, এটা করতেই হবে। 2 কোটি 3 কোটি লোককে এইভাবে অন্যায়ভাবে অনাগরিক করে রাখার কোনো এখতিয়ার কোনো গভর্নমেন্টের নেই। সুতরাং এরা এদেশের নাগরিকত্ব পাওয়ার সম্পূর্ণভাবে যোগ্য। সেটা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী বা ইন্ডিয়া পার্টিশন অ্যাক্ট অনুযায়ী বলুন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট অনুযায়ী বলুন। সুতরাং এটা নিয়ে যে বিরোধীরা হইচই করছে তা ভারতীয় জনতা পার্টি বা আপামার জনসাধারণকে সক্রিয় ভূমিকা নিতে হবে। সুতরাং এর ফলে কোনো ভারতবাসীর তাদের স্বাধীনতা হারাবে না, বরঞ্চ কিছু লোক তাদের নাগরিকত্ব পাবে। এর আগে তো অনেক নাগরিকত্ব হয়েছে বাই অ্যাপ্লিকেশন। অনেক পাকিস্তানি নাগরিকও মুসলমানরা এদেশে নাগরিকত্ব পেয়েছে। তখন তো এরা কোনো হইচই করেনি। এখন এই হইচই করা শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আর একটা অ্যাপিসমেন্ট, তুষ্টিকরণের নীতি অবলম্বন করছে, যেটা তখনও ছিল স্বাধীনতা দেশভাগের আগেও ছিল, দেশভাগের পরে আরও ব্যাপক আকার ধারণ করেছে। কংগ্রেস তুষ্টিকরণ করেছে, সিপিএম তুষ্টিকরণ করেছে, এখন তৃণমূল সরকার তুষ্টিকরণ পথ নিয়ে একটা মুসলমান সম্প্রদায়ের মধ্যে তাদের ভোট ব্যাংকে নিজেদের কক্ষিগত করেছে। সুতরাং সিটিজেনশিপ অ্যাক্ট এটা ভারত সরকারের ব্যাপার, বাই পার্লামেন্ট এটা এনাক্টমেন্ট হতে পারে, তাই হয়েছে। এটি নিয়ে কারা যদি কোনো রকম বিরোধ তৈরি করে সেটা দেশের পক্ষে হিতকর হবে না। আমি দেশবাসীর কাছে দেশের নাগরিক হিসাবে আমার একটা আবেদন, এই অহেতুক ইস্যুলেস কোনো ব্যাপার নিয়ে ভারতকে অগ্নিগর্ভ করে তোলার তাদের কোনো অধিকার নেই। আমি সবাই ভারতের জনতা পার্টি বা ভারতবর্ষের লোককে একটা কথাই বলবো, এটা করার আগে একটু ব্যাপক প্রচার দরকার ছিল। আর একটু প্রচার যদি ঠিকমতো করা হতো তাহলে এতটা ব্যাপকতা বিরোধীদের হাতে ঢাল চলে যেত না। তারপরে চলে আসো এটা সিএ ব্যাপার, এটা অ্যানেক্টমেন্ট হয়েছে, এটা থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। এটা থেকে বেরোতে হলে আবার পার্লামেন্টে রিপিল করতে হবে এই অ্যাক্টটাকে। সেটা কোনো পার্টির পক্ষেই সম্ভব না। কংগ্রেস যদি ক্ষমতায় আসে তার পক্ষে সম্ভব হবে না। অহেতুক একটা জিনিসকে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করার অধিকার একমাত্র নৈরাজ্যকারীদের আছে, তারা দেশের মঙ্গল চায় না। দ্বিতীয়ত এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। আচ্ছা, একটা দেশের একটা গভর্নমেন্ট যখন একটা সরকার চালাচ্ছে, সে গভর্নমেন্টের তো জানার অধিকার আছে কে তার সিটিজেন হবে, কি তার ইচ্ছা, কি তার পেশা, কি তার মতলব, কি তার এডুকেশন, কি তার প্রফেশন, কি তার ইনকাম, এগুলো তো জানার অধিকার আছে। সুতরাং এটা যে কোনো ডেভেলপড কান্ট্রিতে বা অন্য দেশেও আছে, ন্যাশনাল রেজিস্টার ফর দ্য সিটিজেন, একটা ভালো কথা। আমি এদেশের নাগরিক, ভারত সরকারের খাতায় যদি আমার নামটা থাকে, আমি একজন বিএ ইকোনমিক্স নিয়ে পাশ করেছি, আমি WBCS পাশ করেছি, আমি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারে এত বছর চাকরি করেছি, এটা আমার ইনকাম, এটা আমার সেভিং, এটা আমার ইনভেস্টমেন্ট।
এই ব্যাপারগুলো যদি কোনো সরকার জানে বা জানার অধিকার আছে তার, তাহলে তো অন্য কোনো লোকের কোনো আপত্তি থাকার কথা নয়। সুতরাং আমি সরকার চালাচ্ছি, আমি সরকারে আছি, কারা আমার সাবজেক্ট, কারা আমার সিটিজেন হবে, তাদের রেজিস্ট্রেশন যদি আমার কাছে না থাকে, আমি তাদের বায়োডাটাটা কি করে পাবো? এটা যে কোনো ডেভেলপড কান্ট্রিতে আছে। এই নিয়ে হইচই করার কি আছে? এই নিয়ে হইচই করার একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। এর মধ্যে একটা কথা তোমাকে আমি বলি, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীরা, সে স্বাধীনতার আগের থেকে বলো পরের থেকেই বলো, এদেশে প্রচুর অনুপ্রবেশকারী স্থান নিয়েছে। তাদের মধ্যে উগ্রপন্থীও আছে, মাঝে মধ্যে উগ্রপন্থীরা মাথা চালা দেয়, তারা ধরা পড়ে এবং তাকে আশ্রয় দিচ্ছে এক ধরনের বিরোধী রাজনীতির সরকাররা। সুতরাং এদের চিহ্নিত করলে ওদের ভোট ব্যাংকে একটা আঘাত আসবে, এই কথা চিন্তা করে এই বিরোধিতা করছে। এটা রাষ্ট্রদ্রোহিতার সমান বলে আমি মনে করি। কেননা অন্য দেশের লোক এখানে এসে এদেশের পলিটিক্যাল রাইট, সোশ্যাল রাইট ভোগ করবে, এদেশের ফান্ডামেন্টাল রাইট ভোগ করবে, কিন্তু এদেশের বিরোধী কাজ করবে, এ তো হতে দিতে পারে না। কোনো একটা নলেজেবল গভর্নমেন্ট, কোনো একটা গুড গভর্নেন্স এটা কখনোই সমর্থন করবে না একটা বিদেশি শক্তি একটা ইন ডিসগাইজ ছদ্মবেশে এসে এদেশের স্বার্থকে বিঘ্নিত করবে। তখনই এরা গর্জে উঠল। কারণ এই যে 2 কোটি লোক চলে এসছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে, তাদের বোধহয় তারা সিটিজেনশিপ হারাতে যাচ্ছে। সে সিটিজেনশিপ হারানোর তো 3টে পদ্ধতি আছে, একটা সারেন্ডার, একটা রিনাউন্সিয়েশন, একটা সারেন্ডার, আর একটা আছে ডিপ্রাইভেশন। যারা স্টেটের বিরুদ্ধে কাজ করবে, ভারতের সংবিধান যারা মানবে না, ভারতের আইন যারা মানবে না, তাদের বিরুদ্ধে তো যে কোনো একটা সচেতন সরকার তার ব্যবস্থা নিতেই পারে। সেটা নিয়ে তো বসে থাকলে চলবে না। সুতরাং সিটিজেনশিপ অ্যাক্ট এটা আমি যে কোনো গুড গভর্নেন্সের একটা বড় হাতিয়ার। এটাকে করতে দেওয়া মানি, না করতে দেয়া মানি হচ্ছে দেশের বিরোধিতা করা, বিদ্রোহ ঘোষণা করা। সুতরাং এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন। দোজ হু আর ইন্ডিয়ান সিটিজেন্স, দেয়ার নেম শুড বি রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের রেজিস্টারে তার নাম থাকবে। যারা এদেশের সিটিজেন নয় তারা এদেশ থেকে বিতাড়িত হবে, এর মধ্যে প্রশ্ন নেই। আরেকটা প্রশ্ন আছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটা তো মোদী সরকার করেনি, এটা তো মনমোহন সরকার 2009 সালে করে গেছে। 10 সালে তার সার্ভে হয়েছিল। এটা এভরি 5 ইয়ার্সে হয়, 2015 সালে হয়েছে, তখন 2020 সালে এটা করতে যাচ্ছে, তখন এই বাধা। কোনো একটা উন্নয়ন, কোনো একটা পদ্ধতি, কোনো একটা আইনের শাসন তৈরি করতে গেলেই যদি বাধা সৃষ্টি হয়, তাহলে এটা তো কোনো গণতান্ত্রিক দেশের পদ্ধতি হওয়া উচিত নয়। একটা সোভারেন কান্ট্রি, সে তার আইন তৈরি করতে পারে দেশের ইন্টিগ্রিটি, দেশের সোভারেন্টির জন্য, তাতে অন্য কারো বলার কি আছে। আর এনপিআরটা হচ্ছে কোন লোকের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা কি আছে সেটাকে নিরূপণ করা। সেটা বিডিওর মারফতে বলুন বা ন্যাশনাল স্যাম্পল সার্ভের মারফতে বলুন, প্রতি 5 বছর করে থাকে। কারণ আমাদের দেশে যেটা বিপিএল তালিকা আছে, বিলো দ্য পভার্টি লাইন, যারা আছে তাদের আপলিফমেন্টের জন্য চেষ্টা করা হবে। যারা অ্যাভারেজ পভার্টি লাইনে আছে, যারা অ্যাবাভ পভার্টি লাইনে আছে, তাদের নিরূপণ করা। এটা তো আজকে নতুন কিছু নয়, এটা ভারতবর্ষে ছিল, আছে, থাকবে। এটা নিয়ে তো কোনো বক্তব্য রাখার আমি কোনো জায়গা দেখি না। সুতরাং বিরোধিতার জন্য বিরোধিতা করা, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়, এটা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আমি শুভ জ্ঞান সম্পন্ন নাগরিকদের, যারা প্যাট্রিয়ট, যারা দেশকে ভালোবাসে, জাতীয়তাবাদী লোকদের বা ধর্মনিরপেক্ষ লোকদের একটা কথাই বলবো,
ভারতের যে সিটিজেনশিপ অ্যাক্ট করা হয়েছিল ওটা ধর্মের ভিত্তিতে নয়, ওটা যে কোনো লোকেই এই পদ্ধতি যেগুলো আগে বললাম এর মধ্যেই সিটিজেনশিপ হতে পারে। সুতরাং আর তাদের রিনাউন্সিয়েশন, তাদের টার্মিনেশন অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্টের কথাও বলা আছে, তারও পদ্ধতি আছে, সুমোটো কিছু হয় না। সুতরাং এই তিনটে পদ্ধতি CAA, NRC, NPR, এটা যে কোনো ডেমোক্রেটিক। তখন আমরা শুনলাম CAA, NRC এবং NPA নিয়ে একটি বিশ্লেষণমূলক আলোচনা। আমাদের সাথে এই আলোচনাটি করলেন ননীগোপাল রায় মহাশয়, যার জন্ম হয়েছিল 1954 সালে খুলনা জেলায়। খুলনা জেলাটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত, কিন্তু সেই সময় বাংলাদেশের জন্ম হয়নি, তখন এটি ছিল পশ্চিম পাকিস্তান। এবং হাজার হাজার লক্ষ লক্ষ নিপীড়িত অত্যাচারিত মানুষদের মতনই উনিও একজন মানুষ, যাকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল ভারতবর্ষে। এই নিয়ে আমরা আগে একটি ভিডিও করেছি, আমি সেটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এরকম একটি মানুষের মুখ থেকে আমরা শুনলাম NRC, NPA নিয়ে আলোচনা। এটি কতখানি যৌক্তিক তিনি বিশ্লেষণ করে আপনাদের বললেন। কেমন লাগলো আপনাদের এই আলোচনাটি? যদি ভালো লাগে তবে লাইক করুন। যদি আপনার কোনো ভিন্ন মত থাকে তবে অবশ্যই আপনি সেটি কমেন্ট বক্সে জানান। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে।